এটি গুয়ান্তানামো বে বা সিরিয়ার কোনো গোপন টর্চার সেল নয়। এই ইলেকট্রিক শক দেওয়ার চেয়ারটির অবস্থান বাংলাদেশে। এই চেয়ারে নির্যাতিত এবং নির্যাতকদের সবাই বাংলাদেশি। ডিজিএফআই এর এই টর্চার সেলেই রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। এই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়। নির্যাতনের আলামত মুছতে দেয়ালে নতুন রং করা হয়। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর ৩টি এলাকায় র্যাব ও ডিজিএফআই এর টর্চার সেল দেখতে যান, যা কিনা আয়নাঘর নামে পরিচিত। সাথে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম তার টর্চার সেলটি আইডেন্টিফাই করেন। নাহিদের সাথে নির্যাতিতদের মধ্যে ছিলেন জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আরমান। উত্তরায় র্যাব 1-এর এই আয়নাঘরের ছোট্ট কুঠুরিতে ছিলেন 8টি বছর। আবেগাপ্লুত হয়ে কথা বলতে পারছিলেন না তিনি। নির্যাতিতদের তালিকা থেকে বাদ যায়নি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আব্দুল আজিম। ডক্টর ইউনূসকে তারা দেখাচ্ছিলেন আর বলছিলেন বর্বরতার দিনরাত্রির গল্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে এই ব্যক্তিকে আয়নাঘরে এনে নির্যাতন করা হয়। আজ তিনিও ছিলেন পরিদর্শক দলের সাথে। ভয়াবহতার কথা বলছিলেন সবাইকে। রাত দিন দুটো এক্সজস্ট ফ্যান চলত এই রুমে, যেন আশপাশের কোনো শব্দ শোনা না যায়। জুলাই আন্দোলনের সময় নাহিদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদকেও এনে রাখা হয় এই আয়নাঘরে। আরেকটি আয়নাঘরের 114 নাম্বার রুমে রাখা হয় মাইকেল চাকমাকে। আজ ছবিসহ নিজের ফেসবুক পোস্টে দিলেন ভয়াবহতা, নির্মমতা সহ দুঃসহ স্মৃতির বর্ণনা। যে সাংবাদিক প্রথম দিনের আলোয় নিয়ে এসেছিলেন অন্ধকার আয়নাঘরের কথা, নেত্র নিউজের সেই সাংবাদিক তাসনিম খলিলও ছিলেন আজকের পরিদর্শন দলে।